This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ ফুল অ্যান্ড ফাইনালে শুভজিৎ মিত্রের সঙ্গে আমি শুভজিৎ দাস রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সব থেকে বড় খবর উইথ লেটেস্ট আপডেট এবং প্রয়োজনে আলোচনা। সাম্প্রতিক ঘটনা অনেকগুলো প্রশ্ন সামনে এনেছে। কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মডেল, কোট আনকোট মনোজিৎ মডেল, কসবার মনোজিৎ মিশ্রের পর এবার হাওড়া নরসিংহ কলেজের প্রাক্তনী এবং টিএমসিপির রাজ্য সহসভাপতি যার নাম সৌভিক রায়, তার কুকীর্তি ফাঁস। নরসিংহ কলেজের র্যাগিংয়ের ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ এসএফআই-এর। একাধিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ টিএমসিপির রাজ্য সহসভাপতি এই সৌভিকের বিরুদ্ধে, যার পুরো নাম সৌভিক রায়। কি অভিযোগ? জোর করে প্যান্ট খুলিয়ে তাদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেত এই সৌভিক রায়। বেসিক্যালি তৃণমূলের হাতে থাকা এই ক্রাইম সিন্ডিকেট ইউনিয়ন রুমগুলো থেকে যা পরিচালিত হয়েছে বছরের পর বছর, এই ক্রাইম সিন্ডিকেট একাধিক অপরাধ ক্যাম্পাসের ভেতরে সেই অপরাধ চক্র তৈরি করেছে। তার মধ্যে র্যাগিং আছে, তার মধ্যে এইসব পর্নোগ্রাফিক এলিমেন্ট তৈরি করা আছে, তার মধ্যে টাকা চুরি করা আছে, তার মধ্যে দুর্নীতি অ্যাডমিশন সিন্ডিকেট তৈরি করা আছে, ফ্রেশার্স সোশ্যালের নামে ছেলে মেয়েদের থেকে যেমন খুশি টাকা তুলে সেই টাকা তৃণমূলের ফান্ডে পৌঁছে দেওয়া আছে। এই অপরাধ চক্র শুধু নরসিংহ দত্ত কলেজ নয়, হাওড়া সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে অক্টোপাসের মতন এই সিন্ডিকেট, এই চ্যানেল, এইটাকে এরা তৈরি করেছে। আপনারা শুনলেন কি অভিযোগ। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুমন, এক একটা কলেজে এক এক রকম, কিন্তু এই মনোজিৎ মডেল, যা বিরোধীরা এর আগেই মডেলকে মনোজিৎ মডেল নামে অভিহিত করেছিল, এক্ষেত্রে এক্স্যাক্টলি অভিযোগ যা সামনে এসেছে সেইটার বাস্তবায়ন কি এখনো পর্যন্ত, সেইটার পদক্ষেপ কি করা হচ্ছে, আইনি পদক্ষেপ কি করা হয়েছে এখনো পর্যন্ত, এই ঘটনার বিহিত চাইতে কি ইনফরমেশনস? শুভজিৎ, এই রোজ প্রত্যেকটা কলেজের যখন এই ঘটনাগুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই আমরা এয়ার করছি, দেখাচ্ছি, মানুষকে সচেতন করছি, প্রশ্নও তুলছি। কিন্তু তুমি ভেবে দেখো, এটা একটা কলেজে হতে পারে? একটা কলেজের ক্লাসরুমে গিয়ে নিজেকে উলঙ্গ করে দেখাতে হচ্ছে দাদাকে, ছাত্রনেতাকে, এই অভিযোগ শুনতে হচ্ছে খাস বাংলায়, খাস কলকাতা, হাওড়া কতদূর আর বলো তো তুমি, গঙ্গা পেরোলেই। এবং এই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতাকে জানানো হয়েছে। তারপরেও যার বিরুদ্ধে অভিযোগ সে বহাল তবিয়তে স্বপদে স্বমহিমায় রয়েছে। এবং তৃণমূল ছাত্র পরিষদ তখন একটা ফ্যাক্ট ফাইন্ড করেছিল, এবং আমার কাছে আমার রিলায়েবল সোর্স ইনফরমেশন দিয়েছে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং এ জানা গেছিল যে এই ঘটনা সত্যি এবং এই ঘটনা ঘটছে ক্রমাগত। তারপরেও তৃণমূল ছাত্র পরিষদ কোনো কঠোর পদক্ষেপ এই সহসভাপতির বিরুদ্ধে করেনি। কেন এই সৌভিক কে এমন যার বিরুদ্ধে তৃণঙ্কুরকে জানানো হয়েছিল, টিএমসিপির অন্যান্য বেল্ট জানানো হয়েছিল, তারপর এই ঘটনার রিপোর্টে, অভ্যন্তরীণ রিপোর্টে প্রমাণও মেলে, তারপরেও সৌভিকের উপর ব্যবস্থা গ্রহণ করা যায়নি কেন? কোন এমন মাথা আছে? দেখো, এই তৃণমূল ছাত্র পরিষদের সৌভিক রায় সহসভাপতি বর্তমানে হাওড়া নরসিংহ দত্ত কলেজে, তার আধিপত্য রয়েছে। এবং প্রত্যেকেই ছাত্র নেতা না কোথাও না কোথাও কোনো শীর্ষস্তরীয় নেতার বদান্যতা পেয়ে এসছে। এই সৌভিকের ক্ষেত্রে হয়তো কেউ ছিলেন, এবং তার জন্যই সৌভিকের বিরুদ্ধে এত কঠোর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো কঠোর পদক্ষেপ তৃণমূল ছাত্র পরিষদ করেনি। একেবারে এই আপডেট আমি আরো একবার দর্শকদের জানাবো। এসএফআই তরফ থেকে দাবি করা হচ্ছে যে 2024 জুলাই মাসে খোদ টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কাছে অভিযোগ দায়ের করা হয়, প্রশাসনের কাছেও একাধিক অভিযোগ দায়ের করা হয়। এরপরে তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণ রিপোর্টেও এই ঘটনা যে সত্যি, সেই সত্যতার প্রমাণ মেলে। তারপরেও কোনো ব্যবস্থা হয়নি, উল্টে এখনো বহাল তবিয়তে টিএমসিপির রাজ্য সভাপতির পদে বসে আছেন এই হাওড়ার নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনী সৌভিক রায়। কি বলছেন দেবাঞ্জন দে, এসএফআই এর নেতা, শুনুন। ভাইপোর আর একটা মডেল ক্যাম্পাসগুলোকে অপরাধ চক্র পরিচালনা করার জন্য ক্যাম্পাসের মধ্যে, সেই মডেলটার নাম হচ্ছে মনোজিৎ মিশ্র। মনোজিৎ মডেলকে ক্যাম্পাসে এই তৃণমূল সরকার, এই তৃণমূলের দল, এই টিএমসিপি তারা তৈরি করেছে, তারা মদত দিয়ে পুষ্ট করছে দিনের পর দিন।
যার বিরুদ্ধে এই অভিযোগ সৌভিক রায়, এই সৌভিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর দাবি, প্রশাসনের কাছে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিরূপ কি বলছেন? সমর্থনযোগ্য একেবারেই নয়, কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পাইনি, আমাদের সামনে আসেনি। অভিযোগ পেলে সেটা তদন্ত হবে, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। প্রমাণিত হলে দল, যদি সে ছাত্র নেতা হয়, যদি সেটা তুমিও হও, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তোমার অসুবিধা নেই। দল জিরো টলারেন্সে বিশ্বাসী, যেই হোক। যদি দলের গাইডলাইনের বাইরে গিয়ে কেউ কিছু করে, দলের ঊর্ধ্বে কেউ নয়, দল দলের মতন ব্যবস্থা নেবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। কলেজে, সব কলেজে মনোজিৎ মডেল। মনোজিৎ মডেল মানে দিদির মডেল। দিদির জন্ম দেয় মনোজিৎদের, তার দলকে ধরে রাখার জন্যে, তার দলের হয়ে গুন্ডামির জন্যে, তার দলের হয়ে মস্তানি করার জন্যে, এবং সেই সুবাদে নিজেদের পকেট ভরানোর জন্য। দিদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকে, তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান, দলকে বাঁচাতে চান। আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলের মস্তান দরকার, ভদ্রলোক। কলেজে কলেজে তৃণমূলের ছাত্র পরিষদের মনোজিৎ মডেলের ছবি, একটার পর এক সেই ছবি। এবার হাওড়ার নরসিংহ কলেজের প্রাক্তনী এবং টিএমসিপির তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে যিনি রাজ্য সহ সভাপতি, যার নাম সৌভিক রায়, তার নানা কুকীর্তি ফাঁস। কি করতেন তিনি রীতিমতো র্যাগিং করতেন। একে র্যাগিং বললেও বোধহয় কম বলা হবে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ এক্ষেত্রে এসএফআই এর তরফ থেকে এসেছে। একাধিক ছাত্রকে তিনি যৌন নির্যাতন করেন। অভিযোগ টিএমসিপির রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। জোর করে প্যান্ট খুলিয়ে তাদের যৌনাঙ্গ দেখে এই সৌভিক নাকি বিকৃত সুখ পেত। বারবার এই অভিযোগ। আপনাদের সেই ভিডিও, যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। এসএফআই এর দাবি যে 2024 জুলাই মাসে খোদ টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কাছে অভিযোগ দায়ের হয়। প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়। এরপরেও তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণ রিপোর্টেও ঘটনার সত্যতা প্রমাণ মেলে। আমি কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো এই ঘটনায়, বিরোধীরা কিভাবে দেখছেন। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, এই ঘটনা বারবার একটার পর এক এই মনোজিৎ মডেল সামনে আসবে, আমরা সেই খবর দেখাবো এবং আতঙ্কে থাকবেন ছাত্রছাত্রীরা। বিহিত কোথায়, কি মনে হয়? এর বিহিত একটাই, সেটা হচ্ছে মমতার বিসর্জন। তবে বিসর্জনটাও দেবতার হয়। হ্যাঁ, একে গাছতলায় বসিয়ে দিয়ে আসতে হবে এই সরকারকে, ছাড়া কোনো রাস্তা নেই। এদেরকে বাদ দিয়ে আপনি এই মনোজিৎ, এনডি কলেজ যা বলছেন, সেই অবস্থার আপনি পরিবর্তন করবেন, এটা ভাবাটা, এটা মূর্খের স্বর্গে বাস করা, ভাবাটাও বোকামি। অতএব একটাই ব্যবস্থা। আচ্ছা, আমি বলছি সব রাজ্যে তো সব জায়গায়, দেশের তো সব জায়গায় বিজেপি শাসিত নয়, সেখানেও তো এরকম হয় না। শুধু আমাদের রাজ্যে হয় কেন? বিজেপি রাজ্যের কথা ছেড়ে দিলাম, বিরোধীরা ভাবুক, যারা আমাদের বিজেপি বিরোধী তারা ভাবুক যে অনেক রাজ্যে তো বিজেপি সরকার আছে, সেখানেও তো এরকম হয় না। এই সরকারটা ঘুণধরা, পচা গলা, রেপিস্টের সরকার, চোরেদের সরকার, ডাকাতদের সরকার, দুর্নীতিগ্রস্তদের সরকার। এই সরকারের বেঁচে থাকার আর কোনো অস্তিত্ব, কোনো যুক্তিই নেই। বেশ, ধন্যবাদ সজল বাবু। আপনাদের আরো একবার জানাই, এসএফআই এর আগে দাবি করেছে 2024 সালে জুলাই মাসে খোদ টিএমসিপির রাজ্য সভাপতির কাছে অভিযোগ দায়ের হয়, প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়। এরপরে তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণ রিপোর্টের ঘটনার সত্যতার প্রমাণ মেলে, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর, আপনার কাছে নাকি 2024 সালে একটা অভিযোগ জমা পড়েছিল এই ঘটনায়, প্রশাসনের একাধিক জায়গায় অভিযোগ জমা পড়ে, ছাত্র পরিষদের অভ্যন্তরীণ রিপোর্টে নাকি প্রমাণও মেলে, তারপরেও সৌভিকের বিরুদ্ধে নাকি কোনো রকম ব্যবস্থা গৃহীত হয়নি। আপনি কি বলবেন এই বিষয়ে? যে ভাই যারা বলছে তাদের আমার সামনে এসে বলতে বলেন, আমি শুনবো। আপনার সামনাসামনি গিয়ে বললে শুনবেন? এমন কোনো কথা আমার কাছে জানা নেই। আপনারা এক একটা বিষয় আসবে, আপনারা আপনাদের মতন করে ন্যারেটিভে খবর তৈরির চেষ্টা চলবেন, সেটা তো হতে পারে। কাইন্ডলি বলবেন কোন জায়গায় এটা আমাদের মানে টিভি9 বাংলা ন্যারেটিভ বলে আপনার মনে হলো, প্লিজ যদি একটু বুঝিয়ে বলেন। বিভিন্ন ক্ষেত্রে আপনার খবরের ধারায় আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের তৃণমূল ছাত্র পরিষদ কালিমালিপ্ত করাই আপনাদের প্রধান কাজ বিভিন্ন জায়গায়। যাই হোক,
আমি আমার আমরা অভিযোগ করিনি। এসএফআই 2024 সালে জুলাই মাসে আপনার কাছে অভিযোগ দায়ের করেছেন বলে তারা বলছেন। আপনি শুনুন একটু, কাইন্ডলি একটু শুনুন। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ অভ্যন্তরীণ রিপোর্টেও নাকি প্রমাণ মিলেছে। তো আপনি হঠাৎ করে আমরা কেন আপনাদের কালিমালিপ্ত করতে, আমাদের তো অনেক কাজ আছে, কাইন্ডলি একটু বলবেন এক্ষেত্রে আপনার। হ্যাঁ বলুন। আমার কাছ থেকে এসএফআই এর তরফ থেকে এমন কোনো অভিযোগ আসেনি। যদি এসএফআই বলে থাকে সে মিথ্যে কথা বলছে, এবং এসএফআই আগে নিজে প্রমাণ করুক, তার বক্তব্য রাখুক, দেখাক যে তারা আমার কাছে ফেয়ার এনাফ। তৃণমূল ফেয়ার এনাফ। আমি এটাই শুনতে চাইছিলাম যে আপনি এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আপনার কাছে যদি আসে তাহলে আপনারা ব্যবস্থা নেবেন তো এই সৌভিকের বিরুদ্ধে, এইটুকুই বলুন। সবার কাছে দল তো জিরো টলারেন্স বিশ্বাসী, আমরা প্রত্যেক ক্ষেত্রে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। তৃণাঙ্কুর, আপনাকে একটা মেল করা হয়েছিল, আমরা সেই মেল কপিটাও দেখাচ্ছি, আপনি যদি কাইন্ডলি দেখেন, আপনাকে পাঠিয়ে দিতে পারি। এসএফআই এর তরফ থেকে করা হয়েছিল? হ্যাঁ, আমাকে কাইন্ডলি যদি দেখান একটু ভালো হয়। আমার হোয়াটসঅ্যাপ ফোরমে তো দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই টিভি শো আছে, বেশ একটু পাঠান কাইন্ডলি দেখি আমার হোয়াটসঅ্যাপে। বেশ, কমপ্লেনিং যে মেলটা আমি আপনাকে পাঠাবো, কিন্তু কাইন্ডলি এই ঘটনাগুলো তো একেবারেই কাম্য নয়। আশা করবো আর আপনি এরকম ভাবে দুম করে বলে দেবেন না যে কেউ আমাদের এই কোনো উৎসাহ থাকতে পারে না। আমার কাছে অবধি আসে। নিশ্চয়ই আমরা আপনার কাছে পাঠাবো। আমি আপনার সঙ্গে ধরনের স্টাইল নিয়ে আমি আপনাদের বলছি, আমার মনে হচ্ছে আপনারা ন্যারেটিভে নেমেছেন যেখানে তৃণমূল কংগ্রেস খারাপ, বাকিরা সব ভালো, এই প্রমাণ করাতে। আমি আপনাকে অনুরোধ করবো যদি কিছু থাকে সেটাকে ক্রস ভেরিফাই করুন, করে তারপরে বলুন। আপনি বললেন এসএফআই এর তরফ থেকে, আপনি চ্যানেলে বসে বললেন আমাকে অভিযোগ করা ছিল 24 সালে, তবে সেটা তারা 26 সালে এসে কেন বলছে? মাঝে 2 বছর তারা 25 সালে এসে কেন বলছে? এতদিন তারা বলেনি কেন? এখন পরপর বিভিন্ন ঘটনা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা। তৃণাঙ্কুর শুভজিৎ বলছি, আপনি বলছেন আপনার কাছে কোনো অভিযোগ যায়নি। আমরা যে মেলটা দেখাচ্ছি অবশ্যই আমরা এটা আপনার কাছে পাঠিয়েও দিতে পারি। আমি দেখতে পাচ্ছি না তো, আমরা পাঠিয়ে দেবো, আপনাকে পাঠানো হবে। কিন্তু তৃণাঙ্কুর প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে একটা অভিযোগ দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আপনি তো রাজ্য সভাপতি, গোটা রাজ্যের প্রত্যেকটা কলেজে কি ঘটছে না ঘটছে সেটা আপনার নখদর্পণে থাকা উচিত। আপনি কি এই ধরনের কোনো ঘটনার কথা শুনেছিলেন? না, আমি শুনিনি। এই ধরনের কোনো ঘটনার কথা শুনেননি? আমি জানি না ঘটনাটা কি, এখন আপনার সাথে ফোনে কথা বলছি আমি। বেশ, আমরা তাহলে সবার জন্য তৃণাঙ্কুর আমরা তাহলে সবার জন্য ভালোর স্বার্থে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ভালোর স্বার্থে আমাদের সংবেদনশীলতার জায়গা থেকে আমরা এই খবরটা দর্শকদের দেখাচ্ছি আপনাকে, যে কারণে আপনার সংবেদনশীলতাই আমরা চাইছি। আশা করি আপনি ব্যবস্থা নেবেন। আপনি আমাকে উচিত ছিল আবার স্বপ্নাকে আমাকে একবার দেখানো, জানানো, তারপর প্রশ্নটা করা। আমি দেখিনি আপনাদের খবর। বেশ, তৃণমূল লাইভে আমরা আছি, পিসিআর আপনাকে পাঠিয়েছে মেলটা, একটু কাইন্ডলি চেক করে যদি আমাদের রিপ্লাইটা দেন লাইভে থাকতে থাকতে। পিসিআর আপনাকে পাঠিয়ে দিয়েছে। আমার হোয়াটসঅ্যাপে কিছু আসেনি। এক্ষুনি যাবে, আমরা ওয়েট করছি তৃণাঙ্কুর, এক্ষুনি যাবে। দেখুন ডেলিভার হয়েছে হোয়াটসঅ্যাপ। না, এখনো ডেলিভার হয়নি। একটু ওয়েট করুন তৃণাঙ্কুর, যাচ্ছে। পেয়েছেন তৃণাঙ্কুর? মেল দেখছি, একটা মেলে লেখা আছে দেখছি, আমি জানি না কোন মেল আইডিতে পাঠিয়েছে, কি আছে, আমি নিজের মেল আইডি বক্স চেক করতে হবে, এবং এইটা আমার নজরে আসেনি, আমাকে কেউ যোগাযোগ করেনি। এটা কি সবাই নেতা? দেখুন ওনার ডিটেলও দেওয়া আছে। না, পাচ্ছি না, আইডি থেকে গেছে, দেখুন। বেশ, তার মানে বেশ, আপনি কোনোভাবে হয়তো মিস করে গিয়েছিলেন। কিন্তু আমার সহকর্মী শুভজিৎ যেটা বললো যে এই ধরনের অভিযোগ তো দীর্ঘদিন ধরে ঘটছে, তাহলে সেক্ষেত্রে আপনার আমি শুনিনি এটা কি, আমি আপনাকে তো সেই জন্য যে শুনি কি এসএফআই নেতা বা এসএফআই কোনো কর্মী বা সেই কলেজের ছাত্র? ইনি একজন ছাত্র, ইনি টর্চার্ড হয়েছিলেন, ইনি ওই কলেজের একজন ছাত্র, ইনি অত্যাচারিত হয়েছিলেন বলে অভিযোগ, ইনি আপনাকে সরাসরি জানিয়েছিলেন। তৃণাঙ্কুর শুনতে পাচ্ছেন? আমি শুনছি, পড়ার চেষ্টা করছি। মানে এমনি এসএফআই এর তরফ থেকে বললেন তো কমপ্লেনটা এসেছে আপনার বক্তব্যের শুরুতেই, যে এসএফআই এর তরফ থেকে কমপ্লেনটা হয়েছিল। এসএফআই এর বক্তব্য আমরা শুনিয়েছি, দেবাঞ্জন কি বলছেন সেটা দেবাঞ্জন আমরা শুনিয়েছি, সেটা আপনাকে যখন ফোনে ধরলাম দেবাঞ্জনের সাথে কথা হচ্ছে, কিন্তু আপনাকে যে কমপ্লেনটা করা হচ্ছিল আপনার পদক্ষেপ আমরা এক্সপেক্ট করছি। আপনাকে যার পরিপ্রেক্ষিতে আমি বাইট দিলাম সেখানে আপনি বলেছিলেন যে 2024 সালে এসএফআই এর তরফ থেকে আমাকে জানানো হয়েছিল
এসএফআই এর তরফ থেকে দেবাঞ্জন যেটা বলছেন সেটা দেবাঞ্জনের বক্তব্য আমরা শুনিয়েছি। আপনার কাছে 2024 সালে এই মেলটা গিয়েছিল, আপনি কোনো কারণে মিস করে যেতেই পারেন, অনেক মেলের মিস হয়ে যায়। আমাদের কাছে এই মুহূর্তে কবে আপনার কাছে গিয়েছিল, কি বৃত্তান্ত সেটা নয়, সাম্প্রতিক বেশ কিছু ঘটনা তো আমরা, আপনিও নিশ্চয়ই অনেকটাই, আপনারও মন খারাপ হয়ে আছে। আমি আপনার কাছে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করছি যে এই ঘটনা একটা বিহিত তো দরকার, আপনার দিকে অনেক মানুষ তাকিয়ে থাকে, আপনি কি পদক্ষেপ করবেন? যদি ঘটনার সত্যতা দেখি এবং সত্যতায় কিছু খুঁজে পাই নিশ্চিতভাবে করব। এবং তবে আবারও সাংগঠনিকভাবে আপনাকে জানাই, আপনি আমাকে রাজ্যের সভাপতি হিসেবে ফোন করেছেন, প্রথম প্রশ্নটা আপনি আমার যেখানে করেছিলেন যে আপনাকে যেটা বাইট দিলাম যে এসএফআই এর তরফ থেকে আমায় কোনো অভিযোগ করা হয়েছিল, আমি সেরকম কোনো অভিযোগ পাইনি। দ্বিতীয় কথা বললেন, আমি আপনাকে জানতে চাইলাম এটা কি, সেখানকার কি কোনো স্টুডেন্ট বা কিছু স্টুডেন্ট, আমি নিশ্চিতভাবে তবে আমি খোঁজ নিয়ে কথা বলে বাচ্চাদের দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ তৃণাঙ্কুর, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, এবং হাওড়ার নরসিংহ কলেজে এই ঘটনায় যে অভিযোগ আগে তাকে করা হয়েছিল, এক ছাত্র তাকে সে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের যে মেল, সেই মেলকে সামনে রেখে এসএফআই এর তরফ থেকে অভিযোগ করা হয় যে দেবাঞ্জন দে, তার বক্তব্য আপনাদের শুনিয়েছি যে এই কলেজে দিনের পর দিন এই ঘটনা ঘটেছে কিন্তু কোনো রকম ব্যবস্থা সৌভিক রায়ের বিরুদ্ধে করা হয়নি, যার দিকে অভিযোগ। আমি আরো একবার দেবাঞ্জন দে, এসএফআই নেতা, তিনি কি বলেছেন, তার কি অভিযোগ একবার শোনাই আপনাদের। বেসিক্যালি তৃণমূলের হাতে থাকা এই ক্রাইম সিন্ডিকেট ইউনিয়ন রুমগুলো থেকে যা পরিচালিত হয়েছে বছরের পর বছর, এই ক্রাইম সিন্ডিকেট একাধিক অপরাধ ক্যাম্পাসের ভেতরে সেই অপরাধ চক্র তৈরি করেছে। তার মধ্যে র্যাগিং আছে, তার মধ্যে এই এলিমেন্ট তৈরি করা আছে, তার মধ্যে টাকা চুরি করা আছে, তার মধ্যে দুর্নীতি অ্যাডমিশন সিন্ডিকেট তৈরি করা আছে, ফ্রেশার্স সোশ্যালের নামে ছেলে মেয়েদের থেকে যেমন খুশি টাকা তুলে সেই টাকা তৃণমূলের ফান্ডে পৌঁছে দেওয়া আছে। এই অপরাধ চক্র শুধু নরসিংহ দত্ত কলেজ নয়, হাওড়া সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে এ অক্টোপাসের মতন এই সিন্ডিকেট, এই চ্যানেল, এইটাকে এরা তৈরি করেছে। তৃণাঙ্কুর আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তৃণাঙ্কুর, আপনার কিছু বলার আছে নিশ্চয়ই, বলুন আপনি। আমি আপনার মেলটা দেখলাম, এই মেলের পরিপ্রেক্ষিতে তো যেটা আপনি আমায় পাঠালেন, এখানে তো তেমন কোনো অভিযোগের কথা বলা নেই যে এখানে আমাকে স্টেপ নেওয়ার কথা আপনি বলছেন। সরি তৃণাঙ্কুর, আরেকবার বলুন। আপনি আমায় যেটা পাঠিয়েছেন, যে মেলটা আপনি পাঠালেন যার পরিপ্রেক্ষিতে আপনি শো করছেন, যেখানে আপনি বলছেন কোনো অভিযোগপত্র থাকতে পারে বা কোনো কিছু, কিন্তু সেইখানে তো আমি দেখতে পাচ্ছি না এমন কোনো অভিযোগ আছে এখানে আমার মুভমেন্ট করার মতন, যতটুকু আপনি পাঠিয়েছেন। না, বিষয়টা বলছেন এবং এটা আপনি মেল পাঠিয়েছেন, একদম প্রথম লাইনে দেখুন। আপনি একটু বোঝান না আমাকে ইংলিশটা, মানে আমি বাংলায় বুঝতে পারছি না। যদি না তৃণাঙ্কুর, আমি বলছি, সাবজেক্টটা দেখুন, আমি বলছি সৌভিক রায়ের বিরুদ্ধে ওই কলেজেরই, হাওড়া নরসিংহ দত্ত কলেজের এক ছাত্র, তিনি যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। সেই অভিযোগ জানিয়ে আপনাকে মেল করেছে, সাবজেক্টটা দেখুন এবং প্রথম 3-4টে লাইনে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে নরসিংহ দত্ত কলেজের স্টুডেন্ট পুরো বিষয়টা। আপনি যদি কাইন্ডলি যে মেলটা আপনি আমায় পাঠিয়েছেন সেটা যদি একটু টিভিতে দেখান। আমরা দেখাচ্ছি, আমরা কন্টিনিউয়াসলি দেখাচ্ছি। দেখুন সাবজেক্টেই লেখা আছে সেখানে কমপ্লেইনিং অ্যাবাউট এক্সেসিভ র্যাগিং। একবার ফিক্স করা হোক, আমি পিসিআর কে বলবো একবার ফিক্স করা হোক, ওটা বারবার উঠে যাচ্ছে। কমপ্লেইনিং অ্যাবাউট এক্সেসিভ র্যাগিং কন্টিনিউইং বাই সাম আউটসাইডার, এটা তো একটা অভিযোগ, সাবজেক্টে লেখা আছে। We the regular students of respected college Norosingho Datta College Howrah are here to notify you again that after your counseling which you have given us on September 2023, we thought that the situation will undercover and things will be okay. We also got the notice from college issued by the governing body on 27th September 2023 that no one can enter the college without studentship. We expected the same as mentioned in the notice, but things gonna horrible day by day. এটা অভিযোগ নয়, not a single outsider following the rule. কেউ কোনো আউটসাইডার ফলো করছে না রুল। আপনি দেখুন প্রত্যেকটা লাইনে লাইনে অভিযোগ তো, the rule who are included, মানে এখানে সৌভিকের কথা উল্লেখ করা হচ্ছে হয়তো, in all the types of ragging we faced, ওনারা র্যাগিং ফেস করছেন, the outsider কথা বলছেন, they still entering college, disturb the regular students, snatched their identity cards and the challans. We received threats from some outsider for complaining against ragging. আর কি লিখবে তৃণাঙ্কুর, আর কত লিখতে হবে? ওয়েট, আপনি আমাকে প্রশ্ন করলেন কারুর একটা নির্দিষ্ট নাম করে,
নাম করে প্রশ্ন করে বলছেন যে 24 সালে এই ঘটনাটা ঘটেছিল, আপনারা স্টেপ নেননি কেন? তৃণাঙ্কুর আমি আবারও আপনাকে বলছি, একজন দলীয় সদস্য, আপনার এই চিঠিটার মধ্যে একবারের জন্য তার নামটা নেই, অথচ আপনি সেই চিঠিটাকে রেফার করে আমাকে প্রশ্ন করছেন এবং মিডিয়াতে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি নিউট্রাল, আমরা ঢাকা দেওয়ার চেষ্টা করছি। আপনি আমাকে সেই কপির চিঠি পাঠালেন। আপনার কি দায়িত্ববান সাংবাদিক হিসেবে আপনাদের কি মনে হয় যে ঠিক এইরকম ভাবে কারুর একটা নাম যেখানে চিঠির সঙ্গে উল্লেখ নেই তাকে ট্যাগ করে করা যায়? তৃণাঙ্কুর, 1 মিনিট, চিত্ররূপ 1 মিনিট, আমি তৃণাঙ্কুরের কাছে প্রশ্ন করিনি। তৃণাঙ্কুর, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমাকে পিসিআর থেকেও বেশ এই চিঠিটা আপনাকে আরো একবার পড়ার জন্য বলছি, আপনি আমাকে একটা ছোট্ট বিষয় বলুন, আমরা সবাই কনসার্ন বিষয়টা, যে যা সিচুয়েশন তাতে যে র্যাগড হচ্ছে সে তার নাম দিয়ে যদি এইভাবে পাঠায়, সে যে ভয়ের কথা বলছে, থ্রেটের কথা বলছে, সে কি কন্টিনিউ করতে পারে? আপনার মনে হয় সাম্প্রতিক এই ঘটনাগুলো? দেখুন, প্রথম কথা আপনাদের বলি, সেই এই যার সম্পর্ক অভিযোগ করেছে সেই যে এই ব্যক্তি, এটা আপনি প্রমাণটা পেলেন কোথা থেকে? আপনি মানে সেটা আমাকে বলুন। কি বলুন? সংবাদ মাধ্যমে নিউট্রাল থাকা উচিত। আমরা নিউট্রাল আছি বলেই তো, একটা নিউট্রাল আছি বলেই তো এর প্রমাণটা কোথা থেকে পাবেন? তৃণাঙ্কুর, প্রমাণ আপনার কাছ থেকে জানতে চাইছি পদক্ষেপ। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটাও নিশ্চয়ই আপনি দেখছেন ভিডিওটা, যেই করুক সেটা তো ওই কলেজের মধ্যে হচ্ছে। দয়া করে আপনি 10 মিনিট আগে আপনাকে রিটার্ন কল করলাম এই কারণে, আপনি যখন ফোনটা করেছিলেন তখন স্পেসিফিক কারণ নাম করে বললেন। প্রথমত সেটাও বল যে জেবের থেকে কোনো কমপ্লেন করা হয়নি, আপনি নিজের চ্যানেলে বলেছেন। আমি আবারও আপনাকে বলছি এই মেলটা গিয়েছে দেবাঞ্জনের বক্তব্য, দেবাঞ্জনকে অভিযোগ করছে, আমরা শুনিয়েছি। আমরা খুব কনসিডারেশনের জায়গায় আপনাকে ফোন করে জানতে চাইছি, এরকম একটা অভিযোগ এসছে, তৃণাঙ্কুর আপনি কি ব্যবস্থা নেবেন? এরকম একটা ভিডিও, ভাইরাল ভিডিও আছে, আপনি কি ব্যবস্থা নেবেন? আপনি বললেন আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছি, হয়তো আপনি রাগের মাথায় বলে দিয়েছেন, কিন্তু আপনার শুনুন, বলিনি, আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি, লাইভ টিভিতে আমি বলছি। বলুন। আপনি আপনার বক্তব্যের প্রথম থেকে এখনো অব্দি যেই বক্তব্যে কথা বলছেন, আপনার বক্তব্যের স্ট্যান্ড পয়েন্ট বদলাচ্ছে। প্রথম কথা, আপনি আমাকে একটা চিঠি পাঠিয়ে বললেন যে এই অভিযোগটি আপনার কাছে সৌভিক সম্পর্কে করা হয়েছিল, কিন্তু এই চিঠিটার মধ্যে কোনো জায়গায় আমার এমন নাম আমার কাছে আসেনি। আপনার চিঠিটা আপনাদেরকে আবার পড়ে শোনালাম। আপনি যখন যে দর্শকরা দেখছে আপনাদের এই শোটা, তাদের মনে হবে আপনারা যেভাবে পরিবেশন করছেন যে এই ঘটনা তৃণমূল ছাত্র পরিষদে বারংবার ঘটে গেছে, অথচ আমি আপনাকে আবারও বলছি যে এই ঘটনাটা ঘটেছে, যে অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ আমরা আপনাকে বারবার দেখিয়েছি। এসএফআই তাদের তরফ থেকে বলা এরকম একটা ঘটনা, তারাও অভিযোগ আকারে বলে, আপনার কাছে গিয়েছিল, আপনার কাছে একটা চিঠি গিয়েছিল, সেটা আমরা বলছি। সৌভিক রায়কে নির্যাতিত হচ্ছে, সেই ছবিটা যাচ্ছে, সৌভিক রায় নির্যাতন করছেন, সৌভিক রায়ের ছবি আমরা এনসার্কেল করে দেখাচ্ছি। এই ঘটনাগুলো সত্যি কিনা আপনার কাছে আমরা জানতে চেয়েছি। এই একটা কলেজে ঘটনাগুলো ঘটলে আপনি রাজ্য সভাপতি হিসেবে পদক্ষেপ করবেন, সেটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা তো কোনো জটিলতা নেই। কিন্তু তার মানে এই চিঠিটা এটা প্রমাণ করছে না আমার কাছে অভিযোগ আগে এসছে, যেটার বিরুদ্ধে আমি স্টেপ নিইনি। বেশ তৃণাঙ্কুর, আমি আপনার কথার সূত্র ধরে তৃণাঙ্কুর আমি বলছি, প্লিজ তৃণাঙ্কুর, আপনার কথা সূত্র ধরে বলছি, আপনার কাছে অভিযোগ আগে আসেনি বা এসেছিল, সে আপনি কোনো কারণে মিস করে গেছেন। যাবতীয় বিষয় আমি একটা সাইডে রেখে আরেকটা সাইডে জিজ্ঞেস করছি, অভিযোগ আকারে এখনো পর্যন্ত পুরো সুবজিৎ বলছি, ব্যবস্থা নেবেন? সুবজিৎ বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 1/7/2024 আপনার কাছে মেলটা গেছিল, 1/7/2024 আপনার কাছে মেলটা গেছিল, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনাকে বোধহয় শোয়ের বাকি কমিউনিকেশন গুলো এতক্ষণ ধরে শোনেননি, হুট করে এসছেন। আমার বক্তব্যের জায়গা হচ্ছে যে এই যে চিঠিটা এসছে, এটা আমার কাছে আসতে পারে, উনি নিজেও বলছেন মিস করে গেছে, হতেও পারে। আমার কি মিস করেছে কি করিনি সেটা আমি আমার অফিস খাতা দেখে বলে দিতে পারবো। আমার প্রশ্ন হচ্ছে এই চিঠিটার মধ্যে যে আপনি কারোর নামে একটা অ্যাকিউজ করেছেন, যার নামটা আপনি দেখাচ্ছেন, তার নামে অভিযোগ হয়েছে, অথচ আমি স্টেপ নিইনি, এই জায়গাটা আপনি কোথা থেকে প্রমাণ করছেন? আমার বক্তব্য হচ্ছে এখানে এই চিঠিটার নাম নেই যতটা এসছে, যত আপনি দেখাচ্ছেন। তার মানে এটা রামশ্যাম যদুমতো যে কেউ হতে পারে। বেশ, তার মানে আপনি মেলটা কোনোভাবে মিস করে গিয়েছেন, আজকে অভিযোগটা উঠেছে, আমরা দেখিয়েছি, দেখানোর পর আপনি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তাও আশা রাখবো তৃণাঙ্কুর, আপনি এই ব্যবস্থা, এই বিষয়টা এতক্ষণ ধরে কথা হলো, আপনি একটু সূক্ষ্মভাবে দেখবেন বিষয়টা। অভিযোগ আপনি মিস করে যেতেই পারেন, আপনি একটা উল্টো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, যেটা প্রমাণিত। আপনি প্লিজ ব্যবস্থা নেবেন, এই আশা রেখে আপনার সঙ্গে কথা বলাটা আপাতত বন্ধ রাখছি, দরকারে আবারও ফোন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ তৃণাঙ্কুর।
মনোজিৎ তৃণমূল ছাত্র নেতা, তারপর সেখান থেকে ওই কলেজেরই নন টিচিং স্টাফ, অস্থায়ী কর্মী। শুধু একটা কলেজ নয়, বিভিন্ন জায়গা থেকে এই খবরগুলো সামনে এসেছে। বিগত দিন আমরা দেখিয়েছি, আমরা কাকদ্বীপ দেখিয়েছি, নন্দীগ্রামের একটি কলেজ দেখিয়েছি, আমরা উত্তরপাড়ার একটি কলেজ দেখিয়েছি, আর এবার ভাঙড়, সেখানে একই ছবি। একাধিক শাসক নেতা সেখানে অস্থায়ী কর্মী পদে রয়েছেন। কলেজের কর্মী হিসেবে নাম রয়েছে তৃণমূল এবং টিএমসিপির অন্তত 8 জন নেতার। তালিকায় রয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে, টিএমসিপির একাধিক নেতা। আমরা নাম দেখাচ্ছি, দেখুন, অন্তত 8 জন। হয়তো ঝাড়াই বাছাই করলে সংখ্যাটা বাড়লেও বাড়তে পারে। ভাঙড় কলেজে যারা অস্থায়ী কর্মী হিসেবে আছে তারা দীর্ঘদিন ধরে আছে এবং আমি মনে করি সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে তারা কাজ করছে। সবাইকে মনোজিৎ বানালে তাহলে ভুল হবে। তৃণমূল কংগ্রেসের ছায়াকে দেখে অনেকে ভয় পাচ্ছে, যার কারণে এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করে একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে গরিব ছেলে যারা, তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে। দাদাগিরির নানা ছাপ চারিদিকে রয়েছে। কলেজে কলেজে শাসক দলের নেতা এবং কর্মী, তাদের নিয়োগ করা। এবার 50 জনের তালিকা প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, যারা টাকা তুলে দিতে পারবে তাদের নিয়োগ করা হচ্ছে। এটা ভাইপো গ্যাং। অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাংকে সমর্থন করতে হবে, মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। শুনুন কি বলছেন শুভেন্দু। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ের। 50 জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। একাধিক কলেজে টিএমসিপি নেতাদের নিয়োগ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করে বসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শোনাবো এবার। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা, তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত। এটা ব্যক্তিগতভাবে মনে করি। যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে। পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, ঠিক কি ঘটেছে, এখন কি পরিস্থিতি? অসীম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী, যাবো অসীমের কাছে। তবে তার আগে আমরা মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশ এবং জনতা খণ্ডযুদ্ধ এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। আমরা এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, ঠিক কি ঘটেছে? অসীম রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। অসীম, কি ঘটেছে? দেখো শুভজিৎ, একেবারেই, কারণ ঘাটাল পাঁশকুড়া যে গুরুত্বপূর্ণ একটি রাজ্য সড়কে আজকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে 4 জন গুরুতর কিন্তু জখম হয়। কিছু দূরেই দাঁড়িয়েছিল কিন্তু পুলিশ তৎক্ষণাৎ এসে সেই গুরুতর আহত ব্যক্তিদের তুলে হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করে স্থানীয় মানুষজন ছুটে আসে। দেখে তারপরেই কিন্তু পুলিশের সাথে অবরোধকারী মানে ক্ষিপ্ত জনতা, তাদের কিন্তু একটা বাদানুবাদে জড়িয়ে পড়ে। সেখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। এলাকার যে সাধারণ মানুষ, তারা কিন্তু দাবি করে যে পুলিশ এখানে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকে, যার জন্য এই ঘটনা। এই নিয়েই কিন্তু পুলিশের সাথে তথ্য দিতে হচ্ছে। তারপরেই কিন্তু এক কথায় খণ্ডযুদ্ধ পুলিশের সাথে শুরু হয়। দেখো তারপরে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে, দাসপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে, ঘটনাস্থলে আসে এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা দীর্ঘক্ষণের চেষ্টায় কিন্তু অবরোধ মুক্ত হয়। এখনো কিন্তু থমথমে রয়েছে গোটা এলাকা। ধন্যবাদ অসীম। কি মোটরসাইকেলে যাচ্ছিল,
আর তারা ফ্যামিলি সুন্দর যেতে আবার পুলিশ ধরেছে, ধরার পরে যা আটকাইছে আবার তারা আবার ঘুরে যেতেছিল, এসে ওই পুলিশ না ধরলে অ্যাক্সিডেন্ট না হতো। কেমন আছে তারা এখন বলছে তো মারা গেছে, কে বলে বেঁচে আছে এটাই বলছে। এই রাজ্য সরকার বিভিন্ন থানা থেকে পাবলিকের কাছে তোলা তুলে, তো সেইভাবেই পাঁশকুড়া ঘাটাল সড়কের জগন্নাথপুরে রাস্তায় আসছিলেন মানুষ, তাকে পুলিশ তার কনস্টেবল ড্রাইভাররা নেমে তাকে যেভাবে ধরতে গেছে সেই অবস্থায় ছুটে ধরতে যাওয়ার ফলেই অ্যাক্সিডেন্ট হয়। এই ঘটনা নিত্য নৈমিত্তিক, এটা অন্যায় কিছু নেই, কিন্তু পুলিশ যেভাবে জোরজবস্তি টাকা তুলছে এর ফলেই একটি দুর্ঘটনা। এবার এয়ারপোর্টেও প্রমোটারের থাবা, জমি জবরদখলের অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে। মালদায় পরিত্যক্ত বিমানবন্দর নিয়ে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ খগেন মুর্মুর। একই অভিযোগে ক্ষুব্ধ দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। এয়ারপোর্টের এই অবস্থার দায় রাজ্যের ওপর চাপিয়ে তদন্তের দাবি তুলেছেন। অভিযোগ, মালদা এয়ারপোর্টের দপ্তরের জঙ্গল, আবর্জনা এবং রানওয়েতে গরুর পাল চলছে। এয়ারপোর্টের বাইরে থেকে ভেতরে সাধারণের প্রবেশও সেখানে নিষিদ্ধ, অথচ লোকচক্ষুর আড়ালে অবৈধ কাজ কি করে চলছে, জমি দখল কিভাবে, একমাত্র সিভিকের দায়িত্বে গোটা এয়ারপোর্ট। প্রমোটারদের থাবা বসছে বিমানবন্দরের জমিতে, চারপাশে হাই রাইজ বিল্ডিং তৈরি হয়েছে, বিমান ওড়ানোর ভাঁওতা দিয়ে কেন্দ্রের টাকা লুট চলছে বলে অভিযোগ উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর। পরিত্যক্ত এয়ারপোর্টকে বাতিল করে নতুন এয়ারপোর্ট করার প্রস্তাব দিয়েছেন সাংসদ খগেন মুর্মু, যে প্রস্তাবে কেন্দ্র সম্মতি দিয়েছে। পরিদর্শনে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। মালদা এয়ারপোর্টের ভাঙাচোরা অফিস, আর সেখানেও আবার তালা লাগানো, চারিদিকে নোংরা আবর্জনা, ঝোপঝাড় জঙ্গল, সামনেই চলছে গরু, এমনকি ছাগল কুকুর কিছুই বাদ নেই। বহু মানুষ তো নিশ্চিন্তে অন্য দিক থেকে ভেতরে ঢুকে অবাধে যাতায়াত করছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ভলিবল খেলছে, কেউ যোগব্যায়াম করছে। অথচ এখানেই নাকি খুব তাড়াতাড়ি বিমান উড়বে, এমনটাই প্রশাসনিক সূত্রে আমরা জানতে পেরেছিলাম। আর এর থেকে হাস্যকর আর কি হতে পারে? সবথেকে বড় প্রশ্ন যে এই এয়ারপোর্টের উপরে নাকি প্রমোটারদের তীক্ষ্ণ নজর রয়েছে, বিশেষ করে যারা জমি হাঙর। আর সে কারণেই অভিযোগ, ধীরে ধীরে এই এয়ারপোর্টের পরিধি ছোট হতে চলেছে। আশেপাশে হাইরাইজ বিল্ডিং যেমন হচ্ছে, তেমনি এই এয়ারপোর্টের জায়গাও একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। আর এই নিয়েই তদন্তের দাবি করা হয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আর রানওয়েটাও খুব ছোট, ফলে এটা বিমান, তার তো রানওয়ে যথেষ্ট দরকার, এবং তার যে এই যে অপারেশনাল বিল্ডিং টিল্ডিং এগুলো তো সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এটাকে রং টং করছে, শুধু এখানে টাকাটাকে তছনছ করছে। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, এই টাকাটাকে ওরা তছনছ করবার জন্য যেভাবে লুটপাট হয় পশ্চিমবাংলায়, সেই লুটের আর এটা হচ্ছে যে কারবার চলছে, অন্য কিছু না। এখানে কোনো দিন বিমান চলাচল করতে পারবে না। এটা অলরেডি কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এখানে একটা এয়ারপোর্ট হবে, জমি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে রাজ্য মালদাতে। না, টাকা তো পরে ব্যাপার, লিস্টটা জমিটা ট্রান্সফার হয়ে গেছে ইন্টু স্টেট গভর্নমেন্ট। এখন যে কেন্দ্র সরকারের জমি ছিল ওটা স্টেট গভর্নমেন্ট হয়ে গেছে। অলরেডি 9 বছর হয়ে গেছে, স্টেট গভর্নমেন্ট কোনো আঙুল উঠায়নি। কেন? এটা মালদার প্রশ্ন। তারপরে টাকা ডিএমের কাছে অনুরোধ করি যে একটা তদন্ত হোক, 9 বছর জন্য কি করছে, কারণ ওর একটা লিস্ট তো কেন্দ্র সরকার দিয়েছে জমিটাকে কেন্দ্র রাজ্যকে। আগে ভাট্টা ছিল এটা। হ্যাঁ, এটা কি এয়ারপোর্টের? এয়ারপোর্টের জায়গা তো এখন আমরা শুনছি এই যে বাউন্ডারি ঘেরা আছে, বাউন্ডারির ওই পারে বলে শুনছি এয়ারপোর্টের জায়গা। কি ছিল এখানে? জলা কি ছিল বাইরে? এই যে জলা, এটা আগে যুগেরই জলা ছিল। নয়নজলি? হ্যাঁ, নয়নজলি। তো ওটা কি বুঝিয়ে দিয়েছে? এটা এখন সব পলট করে আপন আপন রাস্তা ঘিরে রেখেছে, এখন কে নিয়েছে না নিয়ে। তারপর রাস্তা কোন দিক দিয়ে হবে? রাস্তায় তো এটাই ফুটাইছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। বিভিন্ন বিধায়ক যেমন ঈশা খান চৌধুরীর দেখেছি যে উনি এয়ারপোর্টের জন্য বিভিন্ন দপ্তরে বলেছেন,
তো এখন বর্তমানে আমরা চাই এয়ারপোর্টের কাজটা দ্রুত সমাধান করা হোক। আর মালদা শহরের যেহেতু মালদা শহরের পপুলেশন প্রায় অনেকটাই, আর মাঠের সংখ্যা খুবই সীমিত। আমাদের মাঠের একটা ভালো যদি স্থায়ী মাঠ হয়, কারণ আমাদের মাঠ বলতে সেই বৃন্দাবনী মাঠের এরিয়া অনেকটাই ছোট, মালদা শহরের যা পপুলেশন। আমরা তো শুনেছিলাম কিছুদিনের মধ্যে এখানে এয়ারপোর্ট শুরু হয়ে যাবে, মানে বিমান চলবে। কিন্তু তারপর কি দেখলেন? তারপর দেখলাম কি এখানে তো ঢুকতেও দিচ্ছে না আমাদের, মানে ওখানে দেখছি একটা সিভিক দাঁড়িয়ে আছে। তারপর আমরা তো খেলার জন্য এদিক ওদিক দিয়ে ঢুকছি, তারপর পেছন দিক দিয়ে ঢুকছি। তারপর সারাদিন এখানে গরু চলছে, গরু চড়ছে, জায়গাও দখল হয়ে যাচ্ছে, জায়গাও দখল হচ্ছে। আপনারা শুনলেন কি অভিযোগ, কি পরিস্থিতি তাদেরকে সম্মুখীন হতে হয়েছে। এয়ারপোর্টেও প্রমোটারের থাবা কিভাবে পড়েছে, জমি জবরদখল হয়ে গিয়েছে, অভিযোগ এমনটাই। মালদায় পরিত্যক্ত বিমানবন্দর নিয়ে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ খগেন মুর্মুর। একই অভিযোগে ক্ষুব্ধ দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। তৃণমূল এ নিয়ে কি বলছে আপনাদের শোনাবো তাদের প্রতিক্রিয়া। এখন এই বিমানবন্দরে যথেষ্ট পাহারাদার থেকে এবং ওখানে এখন কোনো কিছুই আগে যেমন বাইক চালাতো বা লোকজন ঢুকতো সেই জিনিসগুলো বন্ধ করা হয়েছে এবং পরিষ্কার হয়েছে এবং এখন আপাতত সেই পরিকাঠামো আছে যেখানে বিমান চলতে পারে বা না এখন ঢুকতে পারে না এবং সেখানে গার্ড রয়েছে। সমস্তটাই এখন প্রশাসন সেই জায়গাগুলো ঠিকঠাক দেখাশোনা করছে, আপনারা গেলেও দেখতে পাবেন। জলের পাইপলাইন সরানো নিয়ে অনিশ্চয়তা, আদৌ চালু হবে বড়নগর ব্যারাকপুর মেট্রো প্রকল্প? কলকাতা পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠকেও সমস্যার সমাধান অধরাই। আরও 3 মাস সময় নেওয়া হয়েছে। জলের পাইপলাইন না সরিয়ে উচ্ছেদ না করে কিভাবে কাজ করা যাবে তা নিয়ে মেট্রোকে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। প্রধান জটিলতা, ডানলপ থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত বিটি রোডের নিচে থাকা কলকাতা পুরসভার পানীয় জলের পাইপলাইনগুলো। বিটি রোডের নিচে রয়েছে 42 থেকে 72 ইঞ্চি ব্যাসের 6টি বড় পাইপলাইন। মেট্রোর পিলার বসানোর জন্য অন্তত 3টি সরাতেই হবে। তবে এত বড় ব্যাসের পাইপ বসানো আদৌ সম্ভব কি না তা নিয়ে সংশয় রয়েছে। পরিবর্তে বসানো হোক 2টি 90 ইঞ্চির পাইপ, কিন্তু কলকাতা পুরসভা এই প্রস্তাবে সায় দিতে নারাজ। কারণ জলের পাইপলাইন বন্ধ করলে গোটা উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন জল শূন্য হয়ে সমস্যা দেখা দিতে পারে। মেট্রোর আধিকারিকদের বক্তব্য, শুধু জলের লাইনই নয়, রাস্তার দুধারে জবরদখল এমনভাবে হয়ে রয়েছে সেগুলো উচ্ছেদ না করলে প্ল্যাটফর্ম তৈরি বা মেট্রোর কাজ শুরু করা কার্যত অসম্ভব। সব মিলিয়ে গোটা প্রকল্প যে কার্যত অথই জলে তা মেনে নিচ্ছেন রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারাই। কলকাতা পুরসভা, কলকাতা মেট্রো, ব্যারাকপুর পুলিশ প্রশাসন এবং রেল বিকাশ নিগম লিমিটেড তারা নিজেদের মধ্যে বৈঠক করেছে। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে পুজোর পর প্রত্যেকে একসঙ্গে মিলে একটি যৌথ সমীক্ষা করবে এবং সেই সমীক্ষার রিপোর্ট জমা হবে পুজোর পর, তৈরি হবে নকশাও। তবে পাইপলাইন রেখে কিভাবে মেট্রো প্রকল্প করা যায় তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে পুরসভার অন্দরমহলেই। মেট্রো আধিকারিকরা মনে করছেন একদিকে জবরদখল, অন্যদিকে পাইপলাইন, এই দুইয়ের জেরে এই প্রকল্প আদৌ দিনের আলো দেখবে কিনা সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। তবে মেট্রো প্রকল্পের ব্যয় যেভাবে বেড়েই চলেছে, আদৌ কবে এই মেট্রো প্রকল্প বাস্তবায়ন হবে সেটাই দেখার। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বিটি রোড। আমাদের কাছে মেন কনসার্ন হচ্ছে ওয়াটার অফ ক্যালকাটা, ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতন আসে। কারণ আমাদের টালার থেকে, ফলতার থেকে টালা অবধি যে জল, এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারবে না। সেই জন্য এটা ওদের মেন দায়িত্ব। আমি বললাম ওইভাবে আপনি স্কিমটা করুন। ওরা বললো উই উইল প্ল্যান অ্যান্ড গেট ব্যাক টু ইউ। যতক্ষণ না পর্যন্ত রাস্তার তলায় বা মাটির তলায় লুকিয়ে থাকা আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিগুলোকে রিলোকেট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে, ততক্ষণ মেট্রো সম্প্রসারণের কাজ খুব কঠিন, সম্ভব নয়। ফলে প্রথম পর্যায়ে সেই কাজে প্রয়োজন হচ্ছে যে আইডেন্টিফিকেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিলোকেশন, অ্যান্ড থার্ড হচ্ছে কনস্ট্রাকশন অফ মেট্রো পায়ার। তবেই হচ্ছে যে বরানগর থেকে বিটি রোড বরাবর মেট্রো রেলের প্রকল্প এগোতে পারে। যেদিকে তাকাবেন সেদিকে দুর্নীতি। মিড ডে মিলে দুর্নীতি, স্কুলে ছাত্রছাত্রী নেই অথচ মিড ডে মিলের তালিকায় শত শত নাম দেখতে পাওয়া যাচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের উত্তর কোচরা প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে।
596 জন পড়ুয়ার স্কুলে আসে মাত্র 45 জন, অথচ মিড ডে মিলে উপস্থিতির চেয়ে অনেক গুণ বেশি পড়ুয়া দেখানো হচ্ছে। TV9-এর ক্যামেরার সামনে একের পর এক অজুহাত স্কুলের শিক্ষকদের। অভিযোগের তদন্তে নেমে প্রাথমিকভাবে চুরির গন্ধ পাচ্ছে প্রশাসন। রাজনৈতিক তরজাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিজেপি অভিযোগ করছে যে রাজ্যের অধিকাংশ স্কুলেই এই ধরনের দুর্নীতি চলছে। সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। সরব হয়েছে বাম, কংগ্রেস, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। নির্দিষ্টভাবে অভিযোগ আসছে আপনি মিড ডে মিলে খুব কারচুপি করছেন, এটা কতটা? না, এটা তো হতে পারে না। আমি করে নাই এখনো, কারণ হচ্ছে যেটুকু বাচ্চা আছে সেই হিসাবে এসএমএস করে আমি। এবং স্টুডেন্টের ছবি তুলে পাঠিয়েছে, যারা আমাদের পাঠাচ্ছে তারা আমাদের স্টুডেন্টের ছবিও তুলে পাঠিয়েছে। সেই ছবিটা আমার স্কুলে হলে মানে সেই দিনের ছবি না, যেদিন ডেট বলছি না না সেই ছবি না, সেই ছবি তো আমার কাছে আছে। সেদিনের ছবি আপনার কাছে? আমার কাছে দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। তাহলে কোনো কারচুপি আপনার? না না না, এর মধ্যে কোনো কারচুপি হয়নি। মিড ডে মিল করার সময় মিটিং সময় আমরা হচ্ছে দেড়টার পরে হয়। আজকে ধরো 1:30 অবধি থেকে তাহলে দেখতে অবস্থা করছে সব আছে না, আজকে হচ্ছে যারা আসবে এটুকুই হবে। দেখুন, আমাদের কাছেও বেনামি একটা চিঠি আসছে গত 18/6/2025-এ। 13টা পয়েন্টের উপরে কমপ্লেন আছে, ঠিক আছে। সেই কমপ্লেনের ভিত্তিতে অলরেডি আমি কালকে এসআই সাহেবকে পাঠিয়েছিলাম। এসআই সাহেব স্কুলে গিয়েছিল, কিছু ফারাক পেয়েছে। এবার আমরা অলরেডি একটা টিম গঠন করেছি ওই স্কুলের বিরুদ্ধে, যে ডিআই থাকবে, এডিআই থাকবে, এআইরা থাকবে, এসআই থাকবে, 5 জনের একটা কমিটি করেছি। কমিটি কালকে যাবে, ওনারা দেখবে। যদি সেরকম কিছু পাওয়া যায়, এসআই সাহেব রিপোর্ট দুক আজকে, যদি সেরকম পাওয়া যায় আমরা কড়া পদক্ষেপ নেব। আমাদের কাছে এরকম বেনামি একটা চিঠি এসেছে। এদিকে ঘাটালে সেখানে বিজেপি কর্মীকে খুঁটিতে বেঁধে মার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিজেপির বুথ সভাপতিকে মারধর। পরে পুলিশ গিয়ে বিজেপি নেতা তিমির মালিককে উদ্ধার করে। বিজেপি তো অসুর শক্তিকে নিয়ে বেশি ব্যবহার করে বিজেপির লোকগুলো, সেটা পরিষ্কার মানুষ বুঝতে পারছে। পরকীয়া আইন পাস হয়েছে বলে আমি যে যার মতন করে করবো। সমাজবদ্ধ মানুষ আমরা, সমাজের একটা স্বীকৃতি আছে। আমার পাশে বাড়ির মা বোন ভাইয়েরা আছে, তারা আছে, সবাই দেখবে। আর তুমি পরকীয়া করবে, এটা সমাজ কিন্তু মেনে নেবে না। সমাজ এটা মেনে নেবে না, তারই প্রতিবাদ প্রতিরোধ হয়েছে। পার্টি এই ধরনের কোনোরকম ব্যবহার পছন্দ করেনি, এরকম নেতাদেরও পছন্দ করেনি। কেউ যদি এসব করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার, তো আমরা চাইবো যে তাকে আইনি ব্যবস্থা হোক। আর আমরা এই ধরনের কার্যকর্তাকে পছন্দ করি না। যদি বাস্তবে এই ধরনের করে থাকে তাহলে পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে। গুরুতর আহত অবস্থায় বিজেপির বুথ সভাপতিকে উদ্ধার করা হয়েছে। ঘাটালে বিজেপি কর্মীকে খুঁটিতে বেঁধে মারধর করা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিজেপি নেতাকে মারধর। পরে পুলিশ গিয়ে বিজেপি নেতা তিমির মালিককে উদ্ধার করে। খুঁটিতে বেঁধে মারধর করা হয়। গড়ফায় রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হলো তৃণমূলের 21শে জুলাইয়ের পোস্টার। শীতলা মন্দিরের কাছে মন্ডল ব্রিজ সহ এলাকায় পোস্টার লাগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখানে একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি এবং সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ নিয়ে গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। কেউ বা কারা দৌড়ে এসে পতাকা ছিঁড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। লিখিত অভিযোগ, যে অভিযোগ দায়ের করা হয়েছে গড়ফা থানায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অভিযোগের আঙুল এক্ষেত্রে সিপিএম এবং বিজেপির দিকে। তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাইয়ের পোস্টার, সেই পোস্টার ছিঁড়ে ফেলা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরা সে ফুটেজও আপনাদের দেখাচ্ছি। গড়ফায় রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হলো তৃণমূলের 21শে জুলাইয়ের পোস্টার। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন। সৌভিক, কি অভিযোগ? অভিযোগে এক্স্যাক্টলি কি কি লেখা হয়েছে? যদি প্রশ্নটা আরেকবার করো। অভিযোগে কি কি লেখা হয়েছে? যে থানায় যে এফআইআর দায়ের করা হয়েছে সেখানে কাদের দিকে অভিযোগের আঙুল, কি একটু ডিটেল জানতে চাইছি। না, বোধহয় কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরো একবার জানাবো, কিছু বক্তব্য এসেছে আমি বিসিআর কে বলবো কি চালাতে। 21শে জুলাই যে ব্যানার রয়েছে 10x6 বড় ব্যানার ছিল, এটা লাইট দিয়ে সাজানো ছিল। সেখানে ওই ব্যানারে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ পুরো দুঃখ ভাবে কেটে ফালা ফালা করে দিয়েছে।
এবং একটা বাড়ির থেকে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কিছু মধ্যবয়স্ক কিছু ছেলে তারা রাত্রেবেলা প্রায় 12টা 47 নাগাদ এসে ওই ব্যানারগুলো ছিঁড়েছে। আমাদের সন্দেহ যে বিজেপি এবং সিপিএম এই নোংরা কালচারটা এখানে আমদানি করছে, যেটা এলাকার মানুষ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। কাটোয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কাটোয়ার রাজুয়ায় বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরো 5। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 6 জন। এই 5 জন কারা, কোথা থেকে তাদের গ্রেপ্তার করেছে, কি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে? কৌশিক রয়েছেন টেলিফোনের মধ্যে সহকর্মী। কৌশিক, ডিটেল দাও। দেখো, রাজুয়া গ্রামে যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছে সেই ঘটনায় কিন্তু কাটোয়া থানার পুলিশ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে ওই বিস্ফোরণের যে বাড়িটি, সেই বাড়ির দুজন মালিক সহ কেতুগ্রামের রাজুয়া গ্রামের 2 জন। এছাড়াও কিন্তু জামির শেখ, যার বাড়ি কেতুগ্রাম, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মূলত এই লিডম্যান হিসাবে এই জামির শেখ কাজ করছিল বলে জানা গেছে এবং পুলিশ সূত্রে খবর এই জামিনই কিন্তু নানুরের শিয়ালা গ্রাম থেকে বরকত নামে এক বোমা কারিগরকে কিন্তু ডেকে নিয়ে এসেছিল এবং তার ওপরই দায়িত্ব ছিল বোমার যাবতীয় সরঞ্জাম সহ বোমার মশলা কেনার। এবং তুফান চৌধুরী, যে আগে অ্যারেস্ট হয়েছে, সেই তুফান চৌধুরীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করে এই জামির শেখের নাম উঠে আসে এবং জামির শেখের সঙ্গে তুফানের যে সমস্ত ফোন কলে কথা হয়েছে সমস্ত কিছু পুলিশ পেয়েছে এবং একাধিকবার কথা হয়েছে দুজনের মধ্যে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কাটোয়া রাজুয়া বিস্ফোরণ কাণ্ড, সেই কাণ্ডে মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে ধৃতদেরকে কাটোয়া আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ কৌশিক। অন্যদিকে নদিয়ায় মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেফতার 1। বাড়িতে ফুল তোলাকে কেন্দ্র করে আপনারা জানেন চোর অপবাদে ওই মহিলাকে নিগ্রহ করা হয়। গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ারের দাদা অসীম করাতিকে। মহিলার মৃত্যুতে সিভিক পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। তিনি ফুল তুলতে গিয়েছেন ওই বাড়িতে, সেই সময় তাকে নির্যাতন করা হয়, তাকে কান ধরে উঠবোস করানো হয়, গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তিনি অপমানে আত্মঘাতী হয়েছেন বলে মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং ওই বাড়ির লোকজন, তাদের বাড়ির অন্যতম একজন সিভিক ভলান্টিয়ার সদস্য, সেই তার ভয় দেখিয়ে এই কাজ করে। ওই সিভিক ভলান্টিয়ারের দাদাকে গ্রেফতার করা হয়েছে, যার নাম অসীম করাতি। ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। আমাদের বাড়িতে অঙ্গনারী একটা স্কুল হয়, ওনাদের সামনে গিয়ে অনেক কথা বলেছে, অনেক টর্চারিং করেছে আমার মাকে। রাত্রিবেলা গিয়ে আমার মাকে বলছে তুই অনেক কিছু টর্চারিং করেছে। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলিয়ে আছে, হয় আমার মাকে ওরাই কিছু করেছে। অভিযোগ করছেন আপনি? হ্যাঁ। মিলন করাতি উনি ওই ধরে বেঁধে চটথাবড়া দেয় এবং কান ধরে উঠবাস করায়। ওই বাড়িতে মিলন করাতি নামে যিনি আছেন উনি সম্ভবত শান্তিপুর থানায় সিভিক পুলিশের কাজ করেন। উনি বলেন যে আমরা সিভিক পুলিশের কাজ করি, তোরা জানিস তোদেরকে যখন তখন আমরা জেল খাটাতে পারি, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমার হাত কতদূর জানিস। রাত্রিরে এসে টর্চার করতে পারে, তাহলে সেই ব্যক্তি যে আমার মাসিকে নিয়ে এসে ঝুলিয়ে দিইনি তার কি প্রমাণ আছে? মানে আমরা তার কি আছে, আমরা সন্দেহ হচ্ছে যে উনি ঝুলিয়ে দিয়েছেন কিনা। এবার কিভাবে মরেছে আমরা সেটা তো জানি না, পরে শুনছি যে গলায় ধরে দিয়ে মরেছে। এখন ওরাই কি ঝুলিয়ে দিল কিনা তার ঠিক নেই। কোনো হেলদোল নেই, শান্তিপুরে একই রকম সিভিক পুলিশ, অতএব দাদাগিরি, অতএব কেন ফুল তুলতে গেছে এই অপবাদ দিয়ে মারধর, আটকে রাখা, দড়ি দিয়ে গাছে বেঁধে রাখা, মধ্যযুগীয় ব্যবস্থা, এবং তারপর আত্মহত্যা। ভাবা যায় নাকি? মুখ্যমন্ত্রীকে আমি বলছি, আপনার পুলিশ দপ্তর সবচাইতে বেশি বিপদে ফেলছে সাধারণ মানুষকে। প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষ, আর ধরা ছোঁয়ার বাইরে পুলিশ অথবা সিভিক পুলিশ কেন, তার মাথায় আপনি? সবাই নিয়ন্ত্রণে আছে, এত 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 জোন আছে, তার একজন দুজন কোথায় কি করছে। খারাপ কাজ করলে সেগুলো খারাপ, কেউ সাপোর্ট করবে না, কিন্তু একটা খারাপের জন্য আপনি সবাইকে খারাপ বলে ধরতে পারেন না। এদিকে মহেশতলায় নার্সের অস্বাভাবিক মৃত্যু। স্বামী বাড়ি না ফেরায় রাত 2টো নাগাদ স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন শিল্পী বিবি। 2:30 নাগাদ মহিলার স্বামীকে ফোন করে জানানো হয় বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রী। মহেশতলা থানার পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের গলায় ওড়না জড়ানো ছিল। খুনের অভিযোগ করছেন মহিলার স্বামী।
তদন্ত শুরু করেছে পুলিশ। আমাকে খবর কাছে বলে নাসি তোর বউ ওখানে মরে পড়ে আছে। হ্যাঁ 3টের পরে এসে কি দেখলে? এসে আমাকে ঢুকতে দেয়নি পাড়া ছেলেরা, পরে লোকে বলে যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ আর কি তোমায় ঢুকতে দেবো না। আমাকে ধাক্কা ধুকি মেরে ক্লাবের ছেলেরা বলছে না তোকে ঢুকতে দেবো না। হ্যাঁ তারপরে তো পুলিশে আসলো, বলে আচ্ছা ঠিক আছে তুমি আবার দেখে নাও। পুলিশের সাথে গিয়ে দেখলাম, টর্চ মারলো, ওই দেখা শেষ। ও দেখি না ওই গলায় চিথে পড়ে আছে। গলায় ওর না ওই ম্যাচিং ওর না। কারণটা তো আমার বউয়ের সাথে কারোর সাথে কিছু আগ্রহ নেই। ওই জায়গাটা অন্ধকারে কি করে কি হলো। বেহালা শখের বাজারে মদের আসরে খুন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। মদের আসরে ছিলেন 4 বন্ধু, সেখানে 2 বন্ধুর মধ্যে ঝামেলা হয়। ঝামেলা মেটাতে এসে জড়িয়ে পড়েন এক বন্ধুর বাবা ছেলের মারধরে মৃত্যু হয় অপর এক বন্ধু। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ পৌঁছায়। রাস্তায় চেঁচামেচি হচ্ছে, তারপর শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিল তার মধ্যে যে মেরেছে ওকে টেনে নিয়ে গেল, দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিল। মানে 5 মিনিটও লাগেনি, মুখে আর মাথায় বুট জুতো দাম মারতে শুরু করলো। তারপর সবাই দেখতে পাচ্ছে ছেলেটি আর কোনো সেন্স নেই, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন সেন্স নেই, তখনই ও থানায় খবর দেওয়া হলো। এসে ঠাকুরপুর থানা থেকে ওকে নিয়ে যাওয়া হলো। এদিকে কৃষ্ণনগরে সেখানে জমি বিবাদের জেরে পিটিয়ে খুন। কৃষ্ণনগরে জমি বিবাদের জেরে পিটিয়ে খুন, মামাতো ভাইদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত ব্যক্তির নাম গণেশ সরকার। কৃষ্ণনগরে জমি বিবাদের জেরে পিটিয়ে খুন, মামাতো ভাইদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত ব্যক্তির নাম গণেশ সরকার। গতকাল গণেশের ওপর হামলা চালান সুজন এবং মন্টু হালদার। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কিন্তু অভিযুক্তরা এখনো অধরা। এবার আবহাওয়ার খবর। নতুন নিম্নচাপে আবারও প্লাবনের ভয় দক্ষিণবঙ্গে। নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। প্রবল বর্ষণের সতর্কতা ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও। প্রতিবেশী রাজ্যের জলে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। 40,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াবে এবং বাড়ালে প্লাবনের আশঙ্কা। আর কি পূর্বাভাস, কোন কোন ক্ষেত্রে সতর্কতা, ডিটেইলিং জানবো আমার সহকর্মী কমলেশ চৌধুরীর কাছে। কমলেশ, দেখো যে নিম্নচাপটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, তার প্রভাবে আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী, কোথাও অতি ভারী, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। গত 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে নাগাড়ে বেশ কিছু জেলায়, এবং এই নিম্নচাপের প্রভাবে কালকেও কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং আশঙ্কার জায়গা যেটা, সেটা হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে অনেক বৃষ্টি, মানে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। উড়িষ্যায় কিছু কিছু জায়গায় একদিনে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। ফলে যদি ধরো সুবর্ণরেখায় জল বাড়ে, সেক্ষেত্রে ঝাড়গ্রামের একটা বড় অংশ প্লাবিত হতে পারে, এবং ডিভিসি যদি জল ছাড়ার পরিমাণ বাড়ে সেক্ষেত্রে ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বেহাল রাস্তা, বৃষ্টির জেরে আরো হাল খারাপ, ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ নিত্যযাত্রীদের। পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত প্রধান পৌঁছে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ ওঠে। শিলাবতীর পারে চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের যদুপুর গ্রামের রাস্তার হাল বেহাল। কোথাও ভাঙা রাস্তার উপর বাঁশ দিয়ে সাঁকো বানিয়েছেন গ্রামবাসীরাই। রাস্তা খারাপের জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। কেউ অসুস্থ হলে 2 কিলোমিটার হাঁটিয়ে এনে গাড়িতে চড়াতে হয়। চরম সমস্যায় গ্রামবাসীরা। বারবার পঞ্চায়েতে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দিয়েছেন বিডিও। রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শাখারি 2 নম্বর পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার ছবি। স্কুল, পঞ্চায়েত অফিস বা ব্যাংকে যেতে ভরসা এই রাস্তায়। প্রায় 3 কিলোমিটার রাস্তার এই হাল। বেহাল রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো রকম ফল হয়নি বলে রাস্তায় নেমেছেন গ্রামবাসীরা। সমুদ্রের চরে গাড়ি আটকে হুলস্থুল কাণ্ড। খেজুরির হিজড়ি এলাকার ঘটনা। গাড়ি আটকে বিপত্তির মাঝে হঠাৎ জোয়ারের জল, আরও সমস্যা তৈরি হয়। অবশেষে পুলিশের সহায়তায় ট্রাক্টর দিয়ে টেনে তোলা হয় গাড়িটিকে। পরিষেবা দিতে বেহাল রাস্তা পেরিয়ে প্রত্যন্ত গ্রামে ছুটতে হয় স্বাস্থ্যকর্মীদের। মুর্শিদাবাদের ফরাক্কার গুমানি ঘাটে নৌকার মাঝিও থাকে না বলে অভিযোগ। তাই নিজেরাই নৌকার দড়ি টেনে নদী পার করতে হয় আশা কর্মীদের।
নদীর দুই পারের রাস্তাই বেহাল অবস্থায় পড়ে আছে। গত কয়েক বছর ধরে বর্ষায় প্রত্যন্ত গ্রাম ডিয়ার ফরেস্টের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে এভাবেই কষ্ট করতে হয় বলে আশাকর্মীরাও জানাচ্ছেন। ময়নাগুড়িতে বাইসনের তাণ্ডব, 5 জন জখম হয়েছেন। আচমকাই সাপটি বাড়ির সামনে দুটি বাইসন চলে আসে। একটি বাইসন ঢুকে যায় চাষের জমিতে, অন্যটি চা বাগানে। পরপর 5 জনের ওপর হামলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা। এলাকায় ঘিরে রাখা হয়, তারপর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে। বারুইপুরে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধ দম্পতির। গতকাল সন্ধ্যায় বারুইপুর স্টেশন চত্বরের কাছে ঘটনা। উদ্ধার করে তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার অবস্থা আশঙ্কাজনক। অভাবের তাড়নায় বিষ খেয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ। পরিবারের আর কেউ নেই, কারখানায় কাজ করতেন। লকডাউনের পর কাজ চলে যাওয়ার এই অর্থকষ্ট। ছাত্রের রহস্য মৃত্যু 3 দিন পার। দোষীর গ্রেফতারের দাবিতে দেহ আগলে বাবা। মালদার মানিকচকে স্কুল হস্টেলের ঘর থেকে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়িতে বরফ দিয়ে দেহ সংরক্ষণ করে রেখেছেন সন্তানহারা পরিবার। সঠিক ময়নাতদন্ত, দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত সৎকার নয় বলে জানিয়েছেন মৃতের পরিবার। স্কুলের মালিকের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। ক্যানেলের জলে ভাসছে মহিলার মৃতদেহ। চাঞ্চল্য নন্দীগ্রামে। প্রাতঃভ্রমণকারীরা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মঙ্গলচকে হিজড়ি টাইডেল ক্যানেলের 11 লক গেটের কাছে মহিলার মৃতদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে। মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।